ঢাকার কাঁধ থেকে নামাতে হবে জনসংখ্যার চাপ, নইলে গুনতে হবে বড় মাশুল, বলছেন বিশেষজ্ঞরা। দফায় দফায় ভূমিকম্পে উদ্বেগ, পূর্বাভাসের বৈশ্বিক গবেষণা উদ্যোগে বাংলাদেশকে যুক্ত হওয়ার পরামর্শ। তফসিলের তারিখ চূড়ান্ত হলেই পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ, কোন দল থেকে লড়বেন রাখলেন ধোঁয়াশা। চট্টগ্রামের 10 আসনে বিএনপির প্রার্থী ঘোষণার পর 7টিতেই বিরোধ তুঙ্গে, নির্বাচনে প্রভাব পড়ার শঙ্কা। বিশ্বে ডেঙ্গুর প্রথম এক ডোজের টিকা অনুমোদন দিল ব্রাজিল, মানবদেহে কাজ করবে প্রায় 100%। দর্শক আমন্ত্রণ, চ্যানেল 24-এর সকাল 10টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেডটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি মিলা খন্দকার। সুষ্ঠু ব্যবস্থাপনার শহরে জনসংখ্যা কখনোই বোঝা নয়, কিছু ক্ষেত্রে তা সৌন্দর্য বটে, কিন্তু ঢাকার জনসংখ্যাকে সৌন্দর্য বলার কোনো সুযোগ নেই, বরং তা দুর্ভাবনার। বিশেষজ্ঞরা বলছেন এ কথা। তাদের মতে জাতিসংঘের সাম্প্রতিক সমীক্ষায় বিশ্বের দ্বিতীয় জনবহুল শহর হিসেবে ঢাকার উঠে আসা শঙ্কা জাগানিয়া। তাই রাজধানীর ওপর চাপ কমাতে অবিলম্বে সেবার বিকেন্দ্রীকরণ করার পরামর্শ তাদের। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট। বুড়িগঙ্গা তীরে গড়ে ওঠা আদি জনপদ ঢাকা। এই ঢাকার 400 বছরের ইতিহাস যত এগিয়েছে, মহানগরী ততই বেড়েছে গায়ে গতরে। রুটিরুজির বাস্তবতার কেন্দ্রিকতার আকর্ষণে এখানে প্রতিদিনই দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসতে হয় মানুষকে। ঢাকার জনসংখ্যার গ্রাফ যে ঊর্ধ্বমুখী, এটি জানা খবর। কেউ বলতেন সব মিলে 2 কোটি, কেউ বা 2.5 কোটি মানুষের শহর এই রাজধানী। কিন্তু জাতিসংঘের ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টসের সবশেষ প্রতিবেদন বলছে এই মেগাসিটির জনসংখ্যা পৌঁছেছে 3,66,00,000 লাখে। এই হিসেবে ঢাকায় প্রতি বর্গ কিলোমিটারে এখন বাস করেন 1 লাখের বেশি মানুষ। আমাদের ঢাকা শহরের যে পপুলেশনটা বাড়ছে সেটা মূলত মাইগ্রেশনের কারণেই বাড়ছে। সুতরাং এখানে অ্যাডাপ্টেশন, এগুলো হয়তো অনেক কথা আমরা বলি, কিন্তু এটা মানুষ বাধ্য হয়ে এই অবস্থায় আছে। এই নগর পরিকল্পনাবিদের মতে রাজধানীর বাড়তে থাকা জনসংখ্যা মোটেও ভালো কোনো বার্তা দেয় না। এত মানুষের নিরন্তর ছুটে চলার নেতিবাচক প্রভাব পড়েছে সমাজ কাঠামোয়, যার বড় মাশুল গুনতে হতে পারে। এত জনবহুল একটা শহরের আসলে ভালনারেবিলিটি অনেক বেশি। সুতরাং আমাদের এখান থেকে বের হয়ে আসার আমি মনে করি না কখনই সময় শেষ হয়ে গেছে, এখনো সময় আছে। আমাদের মানুষের কর্মসংস্থান, মানুষের শিক্ষা, এই ব্যবস্থা, স্বাস্থ্য, এই ব্যবস্থাগুলো যদি আমরা অন্যান্য শহরে করতে পারি, আমি বলবো ঢাকা শহরে যদি আমি বিনিয়োগ একটু কমিয়ে দিই, তাহলে আমার মনে হয় যে কলকারখানার সুযোগ, কাজের সুযোগ যদি থাকে, মানুষ ঢাকা শহরে আসবে না। রাজুক বলছে ডিটেইলড এরিয়া প্ল্যান বা ড্যাপের বাস্তবায়ন কমাতে পারে রাজধানীর জনসংখ্যার ঘনত্ব। ঢাকার আশেপাশে যদি ছোটো ছোটো ওই টাউনশিপগুলি তৈরি হয়, তাহলে মূল ঢাকা শহর থেকে কেন্দ্রীভূত হয়ে যাবে, ট্রাফিকগুলি ডাইভার্স হয়ে যাবে, শিক্ষা ব্যবস্থা ডাইভার্স হয়ে যাবে, তার বাসস্থানও ডাইভার্স হয়। তাহলে এই আমাদের ডিসেন্ট্রালাইজেশন ফাংশনটা উইদিন দ্য ঢাকার ভিতরে একটা কার্যকর হবে, এবং ড্যাপের মূল দর্শনই কিন্তু এটা। জাতিসংঘের অনুমান, যেভাবে ঢাকার জনসংখ্যা বাড়ছে তাতে 2050 সাল নাগাদ বিশ্বের সর্বোচ্চ জনবহুল শহর হবে ঢাকা। বিশেষজ্ঞরা বলছেন এত মানুষের শহরে নাগরিক সুবিধা দিতে যত ভালো পরিকল্পনায় নেওয়া হোক, তা বাস্তবায়ন অসম্ভবের কাছাকাছি। কোনো শহরে কোটি মানুষের বেশি বসবাস করলে সেই শহরটি জনবহুল শহরের তালিকায় নাম ওঠে। বিভিন্ন দেশের ক্ষেত্রে তা হয়তো তাদের ব্যবস্থাপনার কারণে খুব একটা দুশ্চিন্তার কারণ হয় না, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তা হয়েছে পুরোপুরি উল্টো। নগরবিদরা বলছেন এই শহরকে যদি বাঁচাতে হয়, তাহলে এই রাজধানীকে ঘিরে যত সব আয়োজন, তা যদি সারা বাংলাদেশের নানা প্রান্তে ছড়িয়ে দেওয়া না যায়, তাহলে এই শহরের মানুষের জন্য বড় বিপদ অপেক্ষা করছে সামনের দিনে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। সপ্তাহ না পেরোতেই আবারও ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ। ঢাকা, নরসিংদী ও গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে যা অনুভূত হয়। আবহাওয়া অফিসের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল 4:15টায় 3.6 মাত্রার মৃদু কম্পন অনুভূত হয়। এবারও উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর মেলেনি। গেল শুক্রবার সকালে কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হানে বাংলাদেশে।
এতে অন্তত 10 জনের মৃত্যু হয়। পরদিনও 3টি মৃদু ভূকম্পন হয় দেশে। এর দুটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী এবং আরেকটি রাজধানী পাটনায়। ঘূর্ণিঝড় সহ নানা দুর্যোগে এখন আগাম বার্তা পাওয়া অনেক সহজ, কিন্তু ভূমিকম্পের ক্ষেত্রে এখনও তা কঠিন। যদিও পূর্বাভাস পেতে বিভিন্ন দেশে চলছে নানা পরীক্ষা নিরীক্ষা। এর মধ্যে সেন্সর বসিয়ে কয়েকটি দেশে সফলতা মিলছে বলে মত বিশেষজ্ঞদের। তাই দেশে ভূমিকম্প ঝুঁকি বাড়ায় এখনই অন্য দেশের পরীক্ষা নিরীক্ষা বা উদ্যোগগুলোতে সামিল হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। গেল কয়েকদিনে দফায় দফায় ভূমিকম্পে কেঁপেছে ঢাকা, চট্টগ্রাম, নরসিংদী সহ বিভিন্ন এলাকা। ফলে এখন বড় আলোচনায় ভূতলের আকস্মিক এই কম্পন। আশঙ্কা করা হচ্ছে ভূগর্ভে বিভিন্ন ফল্ট লাইন সক্রিয় থাকায় বড় ভূমিকম্প হতে পারে দেশে, যা নিয়ে আতঙ্ক কম নয় জনমনে। বহুদিন ধরে কথা চলছে ভূমিকম্পের আগাম বার্তা নিয়ে, কেননা ঘূর্ণিঝড় সহ নানা দুর্যোগের পূর্বাভাস মিললেও ব্যতিক্রম ভূমিকম্প, যা নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা পরীক্ষা নিরীক্ষা। চীন, জাপান সহ বিভিন্ন দেশে এমন কিছু গবেষণা আশা জাগাচ্ছে ভূমিকম্প পূর্বাভাসে। চায়না করে, জাপান করে, এবং এটা হচ্ছে অ্যানিম্যাল বিহেভিয়ার থেকে। অ্যানিম্যাল অ্যাবনর্মাল বিহেভ করে, বিহেভিয়ারগুলো ইমেজ করে আমাদের মেশিন লার্ন করে তখন অ্যাপসের মাধ্যমে মোবাইলে অথবা কম্পিউটার আমরা দেখতে পারি। এটা চায়না করতেছে। আর একটা জিনিস যেটা ক্যালিফোর্নিয়ার আছে সান ফ্রান্সিসকোতে, সেটা হচ্ছে যে ওখানে ফল্ট লাইন আছে, ভূমিকম্প কন্টিনিউয়াস হয়। সেজন্য ওই ফল্ট লাইনের উপরে অনেকগুলি সেন্সর বসাই দিছে, প্রায় 13,000 থেকে 30,000 মতো সেন্সর বসাই দিছে। এই গবেষণায় সামিল হতে বাংলাদেশকেও উদ্যোগ নিতে তাগিদ দিলেন ভূমিকম্প নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা এই বিশেষজ্ঞ। বলছেন, অন্য দেশগুলোর সাথে তাল মিলিয়ে বা সহায়তা নিয়ে এখনই না আগালে পিছিয়ে পড়বে বাংলাদেশ। আমাদের ইউনিভার্সিটিগুলো, কলেজগুলো, স্কুলগুলোতে যারা আছে তাদের কাছে এগুলো জনশক্তি বানাবো, তারা যেন চালাইতে পারে। তখন এটা সব জায়গায় ছড়াই ছিটিয়ে দেবো। আমাদের জু করা তো কিছুই না, প্রতি উপজেলায় উপজেলায় আমরা জু করতে পারবো, অসুবিধা নেই আমাদের কাছে অ্যানিমেল আছে। আর যেটা সেন্সর বসানো, যদি এখন বলি মায়ানমার বাংলাদেশ বর্ডারের সেন্সর বসাবো, আজকে বসাই দিলাম, কালকে চুরি করে নিয়ে যাবে, তাইলে কোথায় বসাবো? সেই সিকিউর জায়গাগুলো বের করতে হবে। তবে এর আগে বিভিন্ন সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে ভূমিকম্প পূর্বাভাসের কিছু ডিভাইস উদ্ভাবনের কথা বলা হলেও পরে তার সাফল্যের মুখ দেখেনি। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। কড়াইল বস্তিতে ভয়াবহ আগুনের তৃতীয় দিনেও ছড়িয়ে আছে পুড়ে যাওয়া ঘরবাড়ির ধ্বংসাবশেষ। ঘটনার পর থেকে এখনও খোলা আকাশের নিচে হাজারো মানুষ। সবকিছু হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্তরা। তবে ধ্বংসস্তূপের মাঝে গুরুত্বপূর্ণ নথি আর শেষ সম্বল খুঁজে পাওয়ার চেষ্টায় এখনও মরিয়া অনেকে। এদিকে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু হলেও তা পর্যাপ্ত নয় বলে দাবি ভুক্তভোগীদের। পাশাপাশি রয়েছে পুনর্বাসনের অনিশ্চয়তা। এমন অবস্থায় প্রায় সবার মুখেই একই প্রশ্ন, আবার কবে ঘরে ফিরতে পারবেন তারা? অন্যদিকে আগুনের উৎস ও ক্ষতির পরিমাণ জানতে কাজ করছে তদন্ত কমিটি। দর্শক, এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, কি অবস্থা? নিঃস্ব পরিবারগুলোর দুর্দশা আসলে কেমন দেখছেন? এখানে প্রথমত যেটি বলি সেটি হলো ত্রাণ সামগ্রী বিতরণ বলতে বিভিন্ন বেসরকারি যে সংস্থাগুলো রয়েছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো, তারাই মূলত কিছুটা ত্রাণ দিচ্ছে। তবে সেই ত্রাণও কিন্তু অনেকের কাছে পৌঁছেনি, অর্থাৎ পর্যাপ্ত ত্রাণ কিন্তু এখানকার মানুষ পাচ্ছে না। এবং দেখতে পাচ্ছেন যে মঙ্গলবারের যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় যে ধ্বংসস্তূপ তৈরি হয়েছে কড়াইল বস্তিতে, এখন পর্যন্ত সেটি বলা যায় যে একেবারে খোলা ছাদের নিচে একদম, যখন এখানে রাত হয় তখন যে এখন যেহেতু শীতকাল, শীতের যে প্রভাব সেটি যেমন তারা পাচ্ছেন, এবং দিনের বেলা
যে সূর্যের যে তাপ সেটিও তারা পাচ্ছেন, অর্থাৎ রাতেও তাদের কষ্ট হচ্ছে, দিনের বেলায়ও কিন্তু তারা এখানে মানবেতর এক ধরনের জীবনযাপন করছেন। এবং এখানকার মানুষ চাচ্ছেন, যেহেতু একটি দুর্ঘটনা ঘটে গেছে, যেন অনতিবিলম্বে তাদের পাশে সরকারের পক্ষ থেকে দাঁড়ায় এবং যারা প্রভাবশালী ব্যক্তিবর্গ রয়েছেন, ধনাঢ্য ব্যক্তি যারা রয়েছেন, তারাও যেন সহযোগিতা করে এবং অন্যান্য স্বেচ্ছাসেবক সংগঠনগুলো যারা রয়েছেন তারাও যেন তাদেরকে আর্থিক সহায়তার মাধ্যমে তাদেরকে পুনর্বাসনের যে চেষ্টা সেটি যেন আরও তড়িৎ গতিতে তাদেরকে এখানে আসলে বাসস্থানের বা পুনর্বাসনের যে সহযোগিতা সেটি যেন করে, সেই প্রত্যাশা তারা করছেন। এবং অপরদিকে আপনি দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত আসলে যে সমস্ত ঘরগুলো পুড়ে গেছে, আমরা এখানকার ফায়ার সার্ভিস আমাদেরকে যেমনটি জানিয়েছেন প্রায় 1500-র মতো এখানে ঘর ছিল, সেগুলো পুড়ে ছাই হয়ে গিয়েছে। এবং এখানকার স্থানীয় মানুষ বলছেন এই 1500 ঘরে প্রায় 10,000-এরও বেশি মানুষের এখানে বসবাস ছিল, যারা একেবারে নিঃস্ব অবস্থায় বলা যায় যে এখন কোনো রকম তারা তাদের আশ্রয়স্থল খুঁজে বেড়াচ্ছেন। এবং এমন অনেকের সাথে আমরা কথা বলেছি যারা মাথার উপরে পলিথিন দিবে, সেই পলিথিন দেওয়ার মতো কিন্তু তাদের সেই পর্যাপ্ত এলিমেন্টস কিন্তু তাদের নেই। এবং বলা যায় যে এখন পর্যন্ত যে প্রায় 1500 ঘর পুড়ে গেছে, যেখানে আসলে প্রায় 10,000-এর মতো বেশি মানুষ এই ভুক্তভোগী রয়েছেন, তারা একটুখানি সহযোগিতা চাচ্ছেন যেন অনতিবিলম্বে তারা যেন একটু ঘুরে দাঁড়াতে পারেন। আজকে আগুন লাগা 3 দিনের মাথায় এখন পর্যন্ত তাদের আসলে শুধুমাত্র মাথার উপরে এক ধরনের মাথার উপরে যেন একটি কোনো রকম আশ্রয় পায়, সেই চেষ্টাটাই তারা করে যাচ্ছেন এবং শেষ মুহূর্তে শেষ সম্বলটুকু তারা আসলে এখন পর্যন্ত খুঁজে বেড়াচ্ছে। জি আরিফ, বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। করাইল থেকে সুলতান মাহমুদ আরিফ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, ফ্রিডম মানে স্বাধীনতা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়েছে। শারীরিক অবস্থার খানিকটা অবনতি হয় সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে নেওয়া হয় তাকে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন এ তথ্য জানান। মেডিকেল বোর্ডের দেশি বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে বলেও জানান তিনি। এদিকে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানান, আজ সারা দেশে বাদ জুমা খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হবে। এ সময় 7 ডিসেম্বর থেকে 6 দিনের দেশ করার পরিকল্পনা কর্মসূচির ঘোষণা দেয়া হয়। ঢাকা 17 আসনে ছাত্র, যুব সমাজ ও নাগরিকদের নিয়ে গণসমাবেশ চলছে জামায়াতের। মিরপুরের ভার্সানটেক বিআরপি মাঠে সকাল 9টা থেকে শুরু হয় এই সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমানের যোগ দেওয়ার কথা রয়েছে। ঢাকা 17 আসনে জামায়াতের প্রার্থী SM খালিদুজ্জামানের পক্ষে ভোট দিতে এলাকার মানুষের সমর্থন চাইবেন নেতারা। সমাবেশে জামায়াতের নেতারা বলছেন, ঢাকা 17 আসনে এর আগে যারা MP ছিলেন তাদের দ্বারা কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। আসছে জাতীয় নির্বাচনে ঢাকা 10 আসন থেকে লড়বেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এমন আভাস দিলেও কোন দল থেকে ভোটের লড়াইয়ে নামবেন তা স্পষ্ট করেননি তিনি। চ্যানেল 24-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, তফসিলের তারিখ চূড়ান্ত হলেই পদত্যাগ করবেন। আরো জানাচ্ছেন জুমাতুল বিদা। নির্বাচন যতটা ঘনিয়ে আসছে, জনমনে কৌতূহল আর সমালোচনা বাড়ছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে। বিভিন্ন রাজনৈতিক দলের হেভিওয়েট প্রার্থীরা তো বটেই, সবচেয়ে বেশি আলোচনায় আছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। বিশেষ করে 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া 2 উপদেষ্টা নির্বাচনে অংশ নিবেন কিনা, কিংবা কোন দল থেকে অংশ নিবেন আর কবেই বা পদত্যাগ করবেন, তা নিয়ে নানা গুঞ্জন আছে রাজনীতির অঙ্গনে। এ প্রসঙ্গে চ্যানেল 24-কে স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, আসছে নির্বাচনী লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। সম্ভাব্য আসন ঢাকা 10। জুলাই গণঅভ্যুত্থানে ধানমন্ডি এবং এই এলাকাটা ছিল একটা অন্যতম এলাকা। এখানে আমাদের অনেক শহীদ আছেন, শহীদ পরিবার আছেন। ওনারাও আমাকে অনেকবার বলছেন যে সর্বাত্মক সহযোগিতা করবেন এবং তরুণদের মধ্যে থেকে একটা আকাঙ্ক্ষার জায়গা আছে। আমি আশা করি তাদের সহযোগিতায় তাদেরকে সাথে নিয়ে আমরা কাজ করলে সফলতা আসবে। এ সময় আসিফ মাহমুদের কাছে প্রশ্ন ছিল, কোন রাজনৈতিক দলের হয়ে MP নির্বাচনে লড়তে চান ভোটের মাঠে?
একটা সিট সমঝোতা করে ইলেকশন করার পক্ষপাতী না। এখনই যদি শুধুমাত্র ক্ষমতার কথা চিন্তা করে কোনো রাজনৈতিক দলে জড়িত হই, বা শুধুমাত্র আমার বন্ধুরা আছে বলেই কোনো রাজনৈতিক দলে আবেগের বশে জড়িত হই, সেটা একটা ওয়াইজ ডিসিশন হবে না। আমার মনে হয় দীর্ঘমেয়াদী রাজনীতিটা কি সেটা দেখে রাজনৈতিক দলটা করা উচিত। কোন দলে যোগ দিবেন তা অস্পষ্ট রাখলেও উপদেষ্টা জানান তফসিলের তারিখ চূড়ান্ত হলে পদত্যাগ করবেন। তফসিল ঘোষণার তারিখটা চূড়ান্ত হলে আমার পদত্যাগের তারিখটা আমি চূড়ান্তভাবে ঘোষণা করে দিব। উপদেষ্টা থেকেও নির্বাচনে অংশগ্রহণ করা যায়, কিন্তু আমি মনে করি যে কেউ অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সম্পৃক্ত যদি নির্বাচনে অংশগ্রহণ করে অবশ্যই পদত্যাগ করে নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। অন্তর্বর্তী সরকারের সফলতা ব্যর্থতা প্রসঙ্গে দুই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই উপদেষ্টা দাবি করেন, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে প্রশাসন ও সংশ্লিষ্টদের সহযোগিতার অভাবে অনেক প্রত্যাশাই পূরণ হয়নি। পরবর্তীতে যে চ্যালেঞ্জ ভোগাবে নির্বাচিত সরকারকেও। যে সরকারের সদিচ্ছা ছিল, কিন্তু অনেক ক্ষেত্রে বাস্তবায়নে প্রশাসন থেকে শুরু করে আরও যা স্টেক হোল্ডার ছিল তাদের সহযোগিতার অভাব, নানা কিছু মিলিয়ে সফলতার পরিমাণটা খুব একটা বেশি না যদি আমি প্রত্যাশার সাথে তুলনা করি। তবে কিছু ক্ষেত্রে সরকার সফলভাবে কাজ করতে পেরেছে। এই চ্যালেঞ্জটা শুধু আমাদের না, এই চ্যালেঞ্জটা যেটা 50 বছরে তৈরি হয়েছে সেটা ঠিক করতে অন্তত 10 বছর তো লাগবেই। তো সেক্ষেত্রে এই চ্যালেঞ্জটা পরবর্তী নির্বাচিত সরকারেরও থাকবে। ইতিহাসের অন্যতম স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চায় অন্তর্বর্তী সরকার। সুষ্ঠু নির্বাচনে যারাই ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে তাদের সহযোগিতার প্রতিশ্রুতিও দেন তিনি। জনগণ অন্য কাউকে বেশি যোগ্য মনে করে তাহলে অবশ্যই সেটার প্রতি আমার সম্মান থাকবে, আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। জনগণ বিশ্বাস করে। দর্শক সংবাদে জানাচ্ছিলাম ঢাকা 17 আসনের ছাত্র, যুব সমাজ ও নাগরিকদের নিয়ে গণসমাবেশ চলছে জামায়াতের। এ নিয়ে বিস্তারিত জানতে চাই আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইজাজ সৌমিক। সৌমিক, সকাল 9টা থেকে সমাবেশ শুরু হয়েছে, মানুষের উপস্থিতি কেমন দেখছেন? জামায়াতে আমিরের উপস্থিত হওয়ার কথা, তিনি কি পৌঁছেছেন কিনা এখনো? জামাতের আমির তিনি এখনো এসে উপস্থিত হননি এবং সকাল 9টায় যেহেতু জামাত আপনি জানেন যে তারা যে কোনো প্রোগ্রাম আয়োজন করলে নির্ধারিত সময়ে শুরু করার চেষ্টা করে, সেই হিসেবে সকাল 9টায় তাদের শিডিউল ছিল এবং সেই অনুযায়ী তারা সকাল 9টায় প্রোগ্রাম শুরু করেছে এবং 9টার আগে থেকেই বলা যায় যে জামায়াতের যারা নেতাকর্মী বা এই অঞ্চলের যারা ছাত্র, যুবক বা নাগরিকরা যারা ছিলেন তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এখানে মহিলাদের আলাদা প্যান্ডেল করা হয়েছে। সেই প্যান্ডেলের মধ্যে পাশেই, এই মাঠের পাশেই আলাদা প্যান্ডেলে মহিলারা অবস্থান করছেন। এখানকার জামায়াতের যে সকল মহিলা কর্মী রয়েছেন, শুধু তাই না, এখানকার স্থানীয় যারা জামায়াত মহিলারা রয়েছেন তারাও এখানে অংশ নিয়েছেন এবং এই আজকের এই সমাবেশে ঢাকা 17 আসনে যিনি এমপি প্রার্থী রয়েছেন তিনি এই মুহূর্তে কথা বলছেন, এসএম খালিদুজ্জামান, ডক্টর এসএম খালিদুজ্জামান। তিনি এখানকার মানুষের কাছে যে আহ্বানটি রাখছেন যে এই ঢাকা শহর সহ সারা বাংলাদেশে ইতিপূর্বে গত 53 বছরে যারা ক্ষমতায় ছিল তারা দেশের কাঙ্ক্ষিত উন্নয়নটি করতে পারেনি। যারাই ক্ষমতায় এসেছে তারা আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত ছিল, নিজেদের ভাগ্যের উন্নয়ন করেছে, নিজেদের উন্নয়ন করেছে, কিন্তু জনগণের উন্নয়ন করেনি। জামায়াত একটি দুর্নীতিমুক্ত সংগঠন এবং এর নেতারা যারাই সংসদে যেতে চায় তারা দুর্নীতিমুক্ত, কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। সুতরাং দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন একটি সমাজ করতে হলে এই ভাসানটেক এলাকার অধিবাসী যারা রয়েছেন তাদেরকে ঢাকা 17 আসনে এসএম খালিদুজ্জামানকে তারা যাতে ভোট দেন সেই আহ্বানটি জানাচ্ছেন। এবং আজকের এই সমাবেশে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু বক্তব্য দেবেন এবং ধারণা করা হচ্ছে তিনি কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন এবং আজকের এই সমাবেশে উপস্থিত হয়ে তিনি যে বক্তব্যটি দেবেন ধারণা করা হচ্ছে। আপনি সাম্প্রতিক সময়ে আপনি জানেন যে গতকালকে পাবনাতে কিন্তু একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং জামাত বিএনপির সঙ্গে সেই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে এবং সামনে নির্বাচনকে কেন্দ্র করে এইমাত্র দেখতে পাচ্ছি আমরা জামায়াতের আমির তিনি এসে উপস্থিত হয়েছেন এবং এই আজকের এই অনুষ্ঠানটি কিছুক্ষণের মধ্যে বলা যায় 11:30টার মধ্যে তাদের শেষ করার টার্গেট রয়েছে। জামায়াতের আমিরের বক্তব্যের মধ্য দিয়ে এটি শেষ হবে এবং শুধুমাত্র জামায়াতের আমির নয়, ঢাকা মহানগর উত্তর দক্ষিণের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারাও এসেছেন এবং এর বাইরে জামায়াতের কেন্দ্রীয় নেতারাও কিন্তু রয়েছেন। তো যেটি বলছিলাম যে জামায়াত আজকের এই প্রোগ্রামের মধ্য দিয়ে মূলত যে বার্তাটি দেওয়ার চেষ্টা করবে
এই সরকার আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, সেই পরিস্থিতির ক্ষেত্রে যাতে সরকার আরো কঠোর হয় সেই আহ্বানটি তারা রাখবেন জামাতের বক্তব্যের মধ্য দিয়ে, জামাতের আমিরের বক্তব্যের মধ্য দিয়ে। ইতিমধ্যে যে সকল নেতারা বক্তব্য রেখেছেন তারা কিন্তু এটি স্পষ্ট করেছেন যে সরকারকে আরো কঠোর হতে হবে, কেননা তফসিল ঘোষণার পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ নেবে নির্বাচন কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য যারা রয়েছেন তাদেরকে এই আইন শৃঙ্খলার ব্যাপারে নো মার্সি বা ছাড় না দেওয়ার মানসিকতা নিয়ে আগাতে হবে। যদি সেটা সম্ভব না হয় তবে সামনে নির্বাচনে সহিংসপূর্ণ এক ধরনের নির্বাচন হওয়ার আশঙ্কা তারা ব্যক্ত করছেন এবং এই সহিংসতা হলে নির্বাচন বিতর্কিত হবে এবং একই সঙ্গে প্রতিদ্বন্দ্বী দল যারা রয়েছে তাদেরকে সহনশীল আচরণ করার আহ্বান তারা রাখছেন, কেননা দীর্ঘ বছর পর অর্থাৎ তাদের বক্তব্যে যেটি বলছেন যে 15 বছরের স্বৈরাচারী শাসনের অবসানের পর বাংলাদেশে যে অবাধ, মুক্ত এবং স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচনের যে সুযোগ সৃষ্টি হয়েছে এটি কোনোভাবেই হাতছাড়া করা যাবে না এবং জনগণ যাদের পক্ষে রায় দেবে তাদেরই দেশ পরিচালনা করা উচিত। সেক্ষেত্রে কোনো ধরনের বাধা দেওয়াটা সমীচীন হবে না। সৌমিক, ধন্যবাদ আপনাকে। সহকর্মী ইজাজ সৌমিক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন মিরপুর ভাসান থেকে জামায়াতের সমাবেশ থেকে। চট্টগ্রামে 10টি আসনে প্রার্থী ঘোষণার পর 7টিতে বিরোধ এখন তুঙ্গে বিএনপিতে। প্রার্থিতা পরিবর্তনের দাবিতে প্রতিদিনই এসব আসনে বিক্ষোভ করছেন মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা। নেতাকর্মীদের আশঙ্কা এই বিভক্তির প্রভাব পড়বে নির্বাচনে, কেননা কোনো আসনে বঞ্চিতদের কেউ স্বতন্ত্র প্রার্থী হতে পারেন বলেও আভাস মিলছে। প্রার্থিতা পরিবর্তনের দাবিতে প্রতিদিনই চট্টগ্রামের কোনো না কোনো আসনে এমন বিক্ষোভ করছেন বিএনপির নেতাকর্মীরা। চট্টগ্রামের 16টি আসনের মধ্যে প্রাথমিকভাবে 10টিতে প্রার্থী ঘোষণা করে বিএনপি। দলীয় ঘোষণার পর থেকে নগরে 2টি সহ 3টি আসন ছাড়া বাকি 7টিতে তীব্র আকার নিয়েছে বিরোধ। প্রার্থিতা পরিবর্তনের দাবিতে মাঠ গরম করার পাশাপাশি কেন্দ্রে পাঠানো হয়েছে চিঠিও। চট্টগ্রাম 13-তে যাকে নমিনেশন দেওয়া হয়েছে তিনি দীর্ঘ 18 বছর রাজপথে ছিল না, তিনি 18 নির্বাচনে রাজপথ থেকে পালিয়ে গিয়েছিল। বর্তমানে যাহাকে নমিনেশন দেওয়া হচ্ছে তিনি বিগত 17 বছর রাজপথে ছিলেন না, তিনি বিগত 17 বছর নেতাকর্মীদেরকে কোনো খোঁজ খবর রাখেন নাই। তাদের এই প্রতিবাদের ধারাটা এখনো পর্যন্ত চালু আছে। এতে করে তাদের যে আবেগের জায়গায় তারা কর্মসূচি পালন করছে, এখন যাকে মনোনয়ন দল দেবে বিএনপির একজন কর্মী হিসেবে অবশ্যই আমি তার জন্য কাজ করে যাব। নেতাকর্মীদের আশঙ্কা এই বিরোধ প্রভাব ফেলবে ভোটের মাঠে। এতে মনোনয়ন বঞ্চিতদের কেউ হতে পারেন স্বতন্ত্র প্রার্থী, মিলেছে এমন আভাসও। তারা যেহেতু এই মনোনয়ন মেনে নিতে পারছেন না, স্বাভাবিকভাবে আমি মেনে নিতে পারছি না। আশা করব আমার দলেও বাসকালীন মানুষের মতামতকে শ্রদ্ধা জানাবেন। কয়েকটি আসনে মনোনয়ন পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে দলটির একাধিক সূত্র। বাদ প্রতিবাদের বিষয়টি নিয়ে ভাবছে বলে জানালেন এই কেন্দ্রীয় নেতাও। প্রতিযোগিতা একটু থাকবে, এটা এত বছর পর নির্বাচন হচ্ছে, কিছুটা প্রতিযোগিতা থাকবে এখানে অতি উৎসাহ থাকবে কিছু জায়গায়। এটা আমাদেরকে আস্তে ধীরে দেশে যখন গণতন্ত্র পুরো প্রবর্তন করবে আস্তে আস্তে আমাদের মধ্যে এই শৃঙ্খলা অনেকটা ফিরে আসবে। 10টিতে মনোনয়ন নিয়ে এমন উত্তপ্ত হলেও বাকি 6টিতে প্রার্থী ঘোষণা এখনো অনিশ্চিত। প্রার্থিতার আশায় এসব আসনের প্রতিটিতে মাঠ চষে বেড়াচ্ছেন 3 থেকে 4 জন নেতা। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, সংবাদের পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে, সাথে থাকুন।